হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে ওয়েলকাম। আমরা ন্যারেশনের একদম লাস্ট ক্লাসে এসে উপস্থিত হয়েছি। শেষ ক্লাস তোমরা জানো, যারা এর আগের ক্লাসগুলো করোনি সবার আগে সেগুলো দেখতে হবে, কারণ ওখানে আমি সমস্ত রুলস খুব সুন্দরভাবে বোর্ডের মধ্যে রেখেও ছিলাম এবং সেইখান থেকে নিয়ে কিভাবে ন্যারেশন চেঞ্জ করছিলাম সেগুলো দেখিয়েছিলাম। আজকের শেষ ক্লাসে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে ন্যারেশন অ্যাডভান্সড, মানে একদম অ্যাডভান্স স্তরের যে ন্যারেশনগুলো আমাদের জানতে হবে। কখন? যখন আমাদের বেসিকটা পুরো ক্লিয়ার থাকবে, আমরা ন্যারেশন করতে পারছি, আমাদের স্কুলে কলেজে বা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে আমরা মানে তখন পারছি, সেই অবস্থায় মানে তোমার ন্যারেশন একদম স্ট্রং হয়েছে, তারপর তুমি অ্যাডভান্স স্তরটা দেখবে। এবার তুমি অ্যাডভান্স স্তরটা দেখতে হবে তোমাকে, কারণ এটা যদি না দেখো তাহলে পুরো ওভারঅল তুমি বলতে পারবে না যে ন্যারেশন আমি পুরো পারি, আমি কাউকে ন্যারেশন শেখাবো। অথবা বড় বড় সরকারি চাকরির লেভেল যে এক্সামগুলো আসে, অথবা কলেজ স্তরের বড় হায়ার লেভেলে যে সমস্ত এক্সাম, সেক্ষেত্রে তোমার ন্যারেশনের এই অংশগুলো একটু জেনে নিলে তোমার ন্যারেশন নিয়ে আর চিন্তা থাকবে না। একদম লাস্ট ক্লাস আজকে, খুব মন দিয়ে ভালো করে দেখো, একদম ন্যারেশনটাকে ক্লিয়ার করে নাও। যারা করোনি আগের ক্লাসগুলো অবশ্যই কিন্তু করো। অ্যাডভান্স স্তরে তোমাদের সেন্টেন্সগুলো আমি একদম ন্যারেশন চেঞ্জ করেই দিয়েছি। আমি জাস্ট কি পরিবর্তন হয়েছে, কেন হলো, কিভাবে হলো, কোথায় হবে, সেই সমস্তটা আমি আলোচনা করব। খুব মন দিয়ে ক্লাসটা দেখো। এখানে তোমরা 8টা এক্সাম্পল দেখতে পাচ্ছ, আরো 2টো এক্সাম্পল আছে, মোট 10টা এক্সাম্পল, মানে 10 রকম পদ্ধতি তোমরা আরো জানতে পারবে। এই 10টা এক্সাম্পলের মধ্যে দিয়ে 10টা আরো ধরন যেগুলো অ্যাডভান্স স্তরে রয়েছে সেগুলো তুমি জানতে পারলে হয়ে গেল, ন্যারেশন একদম কমপ্লিট ক্লিয়ার। প্রথম সেন্টেন্স দেখো, মাই ফ্রেন্ড। আজকে তো আর বেসিক একদম ডিটেলস বলবো না, কারণ ন্যারেশনের অনেক কিছু আমরা শিখেছি, বহু ক্লাসে বারবার বলেছি, ওগুলো কিন্তু সবার আগে দেখে তারপর আসো। তুমি যদি আজকে প্রথম এই ক্লাসটা দেখে থাকো, তোমার প্রথম কর্তব্য হবে ওগুলো একটু দেখে নাও, তা না হলে এখানে কিন্তু আমি একদম ডিটেলস আজকে বলবো না। কারণ আমরা জানি কোনটা ডাইরেক্ট স্পিচ, কোনটা ইনডাইরেক্ট স্পিচ, কোনটা রিপোর্টিং ভার্ব, কোনটা রিপোর্টেড ভার্ব, কোনটা রিপোর্টিং স্পিচ, কোনটা রিপোর্টেড স্পিচ, সমস্তটা আমরা জানি। কোন টেন্সে কি থাকলে কোথায় হবে, সমস্তটা আলোচনা হয়েছে। আজকে জাস্ট আমরা অ্যাডভান্স স্তরে চলে এসেছি, সেন্টেন্সগুলো দেখি। মাই ফ্রেন্ড সেইড টু মি। তাহলে এই জায়গাটা দেখো, আগে সেন্টেন্সটা পড়ে নিয়ে আগে একটু বোঝার চেষ্টা করি কি অ্যাডভান্স স্তরে কি রয়েছে। মাই ফ্রেন্ড সেইড টু মি আই কুড নট কাম টু স্কুল, আই ওয়াজ ইল। দেখো, আমরা নর্মালি যেটা দেখেছিলাম রিপোর্টিং স্পিচে, রিপোর্টেড স্পিচে যে সেন্টেন্সটা থাকে সেটার মধ্যে ফুল স্টপের পর আবার একটা অংশ থাকে না, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আই কুড নট কাম টু স্কুল ফুল স্টপ, আই ওয়াজ ইল ফুল স্টপ, দুখানা সেন্টেন্স রয়েছে। কোথায় রয়েছে? রিপোর্টেড স্পিচের মধ্যে। তাহলে কি করে করব, এই দুটো সেন্টেন্স কি করে করব সেটাই দেখাবো। দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে আমি বোঝানোর চেষ্টা করি। আমরা ছোট ছোট ব্লকের দিকে দেখবো, ছোট্ট ছোট্ট ব্লক, সেটাকে ক্লিয়ার করব। একদম প্রথমে একদম বড় ভাবে ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই, ছোট ছোট স্তর অনুযায়ী যাই আমরা বুঝতে পারবো। মাই ফ্রেন্ড যেমন আছে বসাবো, বসিয়েছি। সেই টুকে চেঞ্জ করে কি করব? টোল্ড করব। আমরা জানি সেই টু থাকলে টোল্ড হয়। নেক্সট, তারপর যেটা করব, মি যেমন আছে অবজেক্ট বসালাম। আই দেখতে পাচ্ছ, আই ফার্স্ট পার্সন সাবজেক্টের দিকে তাকাবে, সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড। তাহলে মাই ফ্রেন্ডের পরিবর্তে আমি হি বা সি নিতে পারি, তাই তো? এখানে আমি সি নিয়েছি, তুমি হিও নিতে পারো, ঠিক আছে? তাহলে এখানে সি নেওয়া হয়েছে, হি সি দুটোই নেওয়া যায়, কারণ বোঝা যাচ্ছে না তো মাই ফ্রেন্ড ছেলে না মেয়ে, সেক্ষেত্রে হি নেওয়াটা, হি নিলেও হয়, কারণ বোঝা যখন যায় না তখন আমরা হি নিই, কিন্তু আমি এখানে সি নিয়ে করছি। তাহলে আই এর পরিবর্তে আমি সি করলাম, কারণ আই হচ্ছে সাবজেক্টের দিকে তাকায়, সাবজেক্ট হচ্ছে এখানে, সাবজেক্টে মাই ফ্রেন্ড আছে, থার্ড পার্সন রয়েছে, তো সেক্ষেত্রে আমরা হি বা সি এর মধ্যে একটা নেব, সি নিলাম। তারপরে কি করলাম? কুড নট। কুড নট যেমন আছে তেমনই করব, এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। কেন? কারণ ক্যান থাকলে কুড হয়, কুড থাকলে ক্যান হয় না। ন্যারেশনের এই হচ্ছে ব্যাপার, ক্যান থাকলে কুড হবে, মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে কুড হবে। যখন আবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্টে করতে দেবে তখন থেকে কুড থেকে ক্যান করতে পারো, বুঝেছো? কিন্তু যখন কুড থাকবে তখন কুড থেকে আর ক্যান হবে না, তাই কুড নট যেমন আছে আমি তেমন লিখলাম। কাম টু স্কুল, কাম টু স্কুল যেমন আছে সেম, কোনো কিছু পরিবর্তন কিন্তু আমরা করিনি। তারপর কি করলাম দেখো, এইখানে দেখো, এই জায়গাটাই মেন। এবার আমি ফুল স্টপটা তুলে দিয়ে এখানে অ্যাজ বসালাম।
তারপরে কি আছে এখানে, প্রোনাউন আই আছে। আই মানে কাকে ফলো করবে, সাবজেক্টের দিকে তাকাবে, ফার্স্ট পারসন তো সাবজেক্ট মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ডের পরিবর্তে এখানে এখানে হি লেখা আছে, এখানে সি করে দিতে হবে, সি। আচ্ছা সি করলাম, কারণ সি কেন হবে আমরা জানি, ফার্স্ট পারসন মাই ফ্রেন্ডকে ফলো করবে, মাই ফ্রেন্ডের পরিবর্তে আমরা সি বসাবো, এখানেও তাই করেছিলাম, সি বসিয়েছিলাম, তো সি বসালাম। তারপর ওয়াজ থাকলে কি হয়, হ্যাড বিন আসে, আমরা হ্যাড বিন বসালাম, ইল যেমন আছে বসিয়ে দিলাম। তাহলে আমরা কি করলাম, সেন্টেন্সে নর্মাল যেরকম ন্যারেশন চেঞ্জ করি সেই রুলস অনুযায়ী সমস্তটা করলাম, শুধু যেটা অ্যাড করলাম অ্যাজ, এই কনজাংশনটা আমরা ইউজ করলাম। ঠিক আছে, এই কনজাংশনটা ইউজ করে আমরা সেন্টেন্সটাকে জুড়ে দিলাম। এবার প্রশ্নটা হচ্ছে স্যার অ্যাজ কেন বসলো, আরো তো অনেক কনজাংশন আছে। এখানে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যখন কার্য কারণ সম্পর্ক থাকবে, কনজাংশনের ক্লাসটা কিন্তু দেখতে হবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে, কোথায় কোন কনজাংশনটা বসে। আমাদের সেন্টেন্স জোড়ার ক্ষেত্রে বুঝতে হবে কোন কনজাংশনের কি অর্থ এবং কোন সেন্সে কোথায় কোনটা বসে। সেজন্য আমি ডিটেলসে ক্লাসটা করেছি, ওখানে দেখে নিও, পার্ট ওয়াইজ পরপর আছে। তো কখন অ্যাজ বসে, একটা কার্য কারণ যখন সম্পর্ক থাকবে, কার্য কারণ। দেখো সে স্কুলে যেতে পারেনি, সি কুড নট কাম টু স্কুল, তাহলে এটা কি একটা কাজ হলো যে সে স্কুলে যায়নি, তার তো নিশ্চয়ই কারণ আছে, কোনো একটা কারণে সে স্কুলে যায়নি। কারণটা কি, সে অসুস্থ ছিল, তাই তো? তাহলে এই যে কারণ, এই যে কার্য, কার্য কারণের মাঝখানে আমরা অ্যাজ বসাবো, অ্যাজ সি হ্যাড বিন ইল, মানে সে যেহেতু, যেহেতু অর্থে এখানে অ্যাজ কিন্তু বসলো, তো অ্যাজ বসে আমরা এভাবে করতে পারি। চলো পরের সেন্টেন্সটা দেখি। মাদার সেইড টু দ্য বয়, হোয়ার ডিড ইউ গো, টেল মি। মা বলছে ছেলেটাকে, কোথায় গেছিলে বলো আমাকে। তো এই যে কথাটা বলা, এটা একটা ধমক দিয়ে বলা, মানে বলতেই হবে তোমাকে। তো সেক্ষেত্রে আমরা অর্ডার্ড ইউজ করব। তাহলে মাদার যেমন আছে বসালাম, সেইড টুকে পরিবর্তন করে অর্ডার্ড বসালাম, দা বয় অবজেক্ট যেমন আছে বসিয়ে দিলাম। আমরা জানি মাদার হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা এবার দেখো, তোমাকে আগে বুঝতে হবে এই যে অংশটা, এই অংশটাকে তোমাকে আগে দিতে হবে আর এই অংশটাকে শেষে দিতে হবে। কারণ কিছু আছে ইংলিশ সেন্টেন্স কিন্তু সেন্সের উপর কাজ করে, শুনতে ভালো লাগবে কোনটাতে, কোথায় গেছিলে তুমি বলো আমাকে, এটাকে আমি পরিবর্তন করব, বলো আমাকে কোথায় গেছিলে, বেশি শুনতে ভালো লাগছে, তাই বলো আমাকে। তো এই কথাটাকে আমরা আগে দেব, তার মানে আমরা টেলকে এখানে টেল লিখলাম, তার আগে আমরা একটা টু বসাবো, টু, টু টেল। আচ্ছা মিকে পরিবর্তন করে আমরা কি করব, মিকে পরিবর্তন করে, মি মানে ফার্স্ট পারসন, ফার্স্ট পারসন কার দিকে তাকাবে, সাবজেক্টের দিকে, সাবজেক্ট হচ্ছে মাদার, মাদারের পরিবর্তে আমি সি বসাতে পারি অথবা হার বসাতে পারি, সাবজেক্টিভ রূপ সি, অবজেক্টিভ রূপ হার। তাহলে এখানে আমরা সাবজেক্টিভ রূপ বসাবো না অবজেক্টিভ রূপ, ভার্বের আগে আসে না পরে আছে, ভার্বের আগে আছে না পরে আছে, এই যে মিটা ভার্বের আগে আছে না পরে আছে, মি তো ভার্বের পরে আছে, টেল তো ভার্ব, ভার্বের পরে থাকলে সি হবে, হার হবে, অবজেক্টিভ রূপ নেবে, তাই এখানে আমি হার বসালাম। তাহলে টেল মি যেমন আছে ওটাকে করলাম টেল হার, আর তার আগে টু বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার এই অংশটাকে আমরা নিয়ে যাব, ডাব্লিউএইচ ওয়ার্ড যেমন আছে বসিয়ে দিলাম, ডিড মানে ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে আমরা কি করব, সেকেন্ড ফর্ম থাকলে আমরা হ্যাড করব, হ্যাড আনবো, হ্যাড। আচ্ছা তারপর গোটাকে কি করব, আমরা গন করে দেবো, হোয়ার হি হ্যাড গন। আর হিটা কেন বসালাম, কারণ ইউটা পরিবর্তন হয়ে হি হলো। ইউ কোন পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন কাকে নেয়, অবজেক্টকে নেয়, অবজেক্টকে দা বয়, দা বয়ের পরিবর্তে আমরা কি নেব, সাবজেক্টিভ রূপে হি নেব। কেন হি নিলাম, কেন হিম নিলাম না, প্রশ্ন করতে হবে, এরকম প্রচুর প্রশ্ন নিজেকে করতে হবে। কারণ ভার্বের আগে রয়েছে, যে হ্যাডের আগে বসছে, তো হ্যাডের আগে আমরা হি বসাবো, হ্যাডের পরে হলে আমরা হিম বসাতাম, তাই না? তো এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে। তাহলে এখানে হি বসালাম, হি হ্যাড গন। ক্লিয়ার সেন্টেন্সটা? কোথাও যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করো। পরের সেন্টেন্সটা চলো দেখি। দ্য বস সেইড টু দ্য এমপ্লয়ি, এক্সিকিউট মাই অর্ডার এলস ইউ উইল বি ডিসমিসড। ডিসমিসড, তাহলে বস কি বলছে এমপ্লয়িকে, এমপ্লয়ি কাকে বলে, যারা কাজ করে, তাই তো, বসের আন্ডারে যারা কাজ করে। তাহলে বস এমপ্লয়িকে বলছে এক্সিকিউট মাই অর্ডার, আমার অর্ডার এক্সিকিউট করো, মানে করো তাড়াতাড়ি, আমি যেটা বলছি সেটা করো, এলস ইউ উইল বি ডিসমিসড, তা না হলে তোমাকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে, ডিসমিস মানে বাদ দিয়ে দেওয়া হবে। কিভাবে করছি দেখো সেন্টেন্সটা, দা বস যেমন আছে বসালাম,
সেই টুকে পরিবর্তন করে আমরা থ্রেটেন্ড করলাম, অথবা ওয়ান্ট, এই দুটোর মধ্যে তুমি একটা করতে পারো। এখানে থ্রেট বোঝাতে পারে, ওয়ান্ট বোঝাতে পারে, যে কোনো একটা করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ বস যেহেতু ধমক দিয়ে বলছে এটা করো নাহলে তোমাকে বাদ দেবো, এটা একটা থ্রেট বোঝায়, আবার এটা একটা ওয়ার্নিং দেওয়াও বোঝায়। তো সেই ক্ষেত্রে তুমি থ্রেটেন্ড করতে পারো অথবা ওয়ান্ট করতে পারো, পাস্টে করতে হবে, তাই তো? কেন করতে হবে? কারণ সেইটা আছে, আমরা জানি পাস্ট টেন্স। দ্য এমপ্লয়ি অবজেক্ট যেমন আছে বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে কি করবো দেখো, এবার এই লাইনটার সেন্সটা বোঝো। এক্সিকিউট মাই অর্ডার, আমার অর্ডার এক্সিকিউট করো, আমার অর্ডার মেনে চলো। তাহলে এখানে আমরা কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসালাম। এবার এক্সিকিউট মাই অর্ডার এলস ইউ উইল বি ডিসমিসড, আমার অর্ডার এক্সিকিউট না করলে তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে। তাহলে যদি না তুমি আমার মানে অর্ডারটা পালন করো, যদি না তুমি পালন করো আমার অর্ডার, এইরকম সেন্সে আনতে হবে। সেক্ষেত্রে আনলেস এই কনজাংশনটা আমরা ইউজ করব, যা এটাতে খুব ভালো মতো বোঝায় যদি না এই সেন্সের জন্য খুব ভালো আনলেস এটা ইউজ করার জন্য। তো আনলেস তার মানে কে এক্সিকিউট করবে? সে, মানে কার কথা বলা হচ্ছে? এমপ্লয়ির কথা বলা হচ্ছে। মানে এই যে তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে, তার মানে তোমাকেই তো কাজটা করতে হবে, তোমাকেই তো এক্সিকিউট করতে হবে। তাই তুমি মানে কি? সেকেন্ড পার্সন মানে কি? সেকেন্ড পার্সন মানে অবজেক্টের দিকে তাকায়, আর অবজেক্ট কি? দা এমপ্লয়ির পরিবর্তে আমরা হি বসাতে পারি। এখানেও বোঝা যাচ্ছে না সে ছেলে নামে, তো আমি হি বসাবো, হি। আচ্ছা, এবার এক্সিকিউট আছে, এটাকে আমরা কি করব? এক্সিকিউটেড। আমরা জানি ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমরা সেকেন্ড ফর্ম করব, তাই তো? এক্সিকিউটেড হলো, এক্সিকিউটেড। মাই অর্ডার, তাহলে মাই মানে কি? ফার্স্ট পার্সন মানে দা বস, তাহলে দা বসকে আমরা কি লিখবো এখানে? হিজ অর্ডার, বসের অর্ডার। এটা কিন্তু পজিটিভ কেস, মাই অর্ডার, হিজ অর্ডার, এটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ, যেটা আমরা অ্যাডজেক্টিভের ক্লাসে করেছি, সেই ক্লাসটাও ভালো মতো দেখতে হবে। তো মাই অর্ডারকে আমরা কি করবো? হিজ অর্ডার, কারণ মাই অর্ডার কথাটা কে বলছে? বস বলছে, তাহলে বসের অর্ডার মানে তার অর্ডার, তাহলে হিজ লিখে আমরা এখানে দা বস কথাটা লিখে দেবো, তাহলে আরো বেশি ভালো হয়, কারণ বোঝা যাবে হিজ কথাটা কার জন্য। কারণ এখানে দুজনকেই যেহেতু আমরা ছেলে হিসেবে ধরছি, তাই বুঝতে পারবো না কোনটা কে, সেক্ষেত্রে আমাদেরকে এভাবে ব্র্যাকেটে দিয়ে দিতে হবে যে প্রোনাউনটা যার জন্য আসবে। দা বস লিখলাম, অর্ডার যেমন আছে লিখলাম। আচ্ছা, তারপরে হি উড বি ডিসমিসড, হি মানে কি? এমপ্লয়ির কথা বলা হচ্ছে, কাকে ডিসমিস করা হবে? ইউ উইল বি ডিসমিসড, ইউ মানে সেকেন্ড পার্সন মানে এমপ্লয়ি, তাই হি লিখলাম। উইল বি কে আমরা লিখলাম উড বি ডিসমিসড, যেমন আছে লিখে দিলাম। এই সেন্টেন্সটা কমপ্লিট হলো, এখানে ইনভার্টেড কমা হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু আমরা এই বড় সেন্টেন্সগুলো করতে পারি। এগুলো বিভিন্ন ক্ষেত্রে তুমি বড় লেভেলের স্তরে এই জিনিসগুলো আসে, এগুলো আমাদের জেনে রাখতে হবে। কিন্তু এর আগের ক্লাসগুলো যেগুলো হয়েছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো থাকে ন্যারেশন চেঞ্জ, ওগুলোই। এগুলো একটু ভালো স্তর, যখন আমাদের ওই স্তরে আমরা একদম চ্যাম্পিয়ন হয়ে যাব, ওই স্তরটা যখন খুব শক্তিশালী হয়ে যাবে আমাদের জন্য, আমরা খুব প্র্যাকটিস করেছি, ঠিক আছে? আমি যে রুলসগুলো বা যেগুলো শেখালাম তার যে পিডিএফ গুলো আমি দিয়েছি, বা তোমরা সেই অনুযায়ী কিছু প্র্যাকটিস করবে প্র্যাকটিস বুক নিয়ে, সেগুলো হয়ে যাওয়ার পর অ্যাডভান্স স্তরটা তোমার জন্য খুব ভালো হবে। পরের সেন্টেন্স দেখো, সি সেইড মাই নেম ইজ স্নেহা, সে বললো আমার নাম হচ্ছে স্নেহা, আই এম এ স্টুডেন্ট অফ দিস স্কুল, আমি এই স্কুলের স্টুডেন্ট। আমরা একদম ছোট ছোট করে করি, এখানেও দেখতে পাচ্ছি আমরা কি দেখতে পাচ্ছি? এই যে একটা সেন্টেন্স, এই যে দুটো সেন্টেন্স, তাই না? দুখানা সেন্টেন্স দেখতে পাচ্ছি। তাহলে সি সেইড কে আমরা কি লিখলাম? সি সেইড যেমন আছে তেমনই লিখবো। কেন লিখবো? কারণ শুধু যদি সেইড থাকে তাহলে সেইডই হয়, সেইডের কোনো পরিবর্তন হয় না। কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা দ্যাট বসালাম। মাই নেম, এটাও কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ, তো মাই নেমকে আমরা করব হার নেম। কারণ আমরা কি জানি মাই কথাটা কার জন্য আসে? এটা ফার্স্ট পার্সন সি এর জন্য আসবে। তো সি এর পজিটিভ কেসে কি হয়? সি এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি হয়? হার হয়। সেটাও কিন্তু আমি এর আগের ক্লাসগুলোতে এখানে ছিল, তোমরা যারা পড়েছো তোমরা জানো, পজিটিভ অ্যাডজেক্টিভ পজিটিভ প্রোনাউন সমস্তটাই দিয়েছিলাম। হার নেম। আচ্ছা, ইজ আছে, ইজকে পরিবর্তন করে কি করব? ওয়াজ করব। আমরা জানি অ্যাম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার করব, তো সিঙ্গুলার যেহেতু তাই ওয়াজ করলাম। স্নেহা যেমন আছে তেমনই লিখলাম। আচ্ছা, এবার এই যে দেখতে পাচ্ছ তোমরা, ফুল স্টপটাকে তুলতে হবে, যেহেতু আমরা একটা সেন্টেন্সে পরিণত করব। ফুল স্টপটা তুলে কি করব? অ্যান্ড অ্যাডেড দ্যাট, এই কথাটা অ্যাড করব, কারণ এখানে কিন্তু কার্যকারণ সেন্সটা নেই যে আমার নাম স্নেহা, আমি এই স্কুলের স্টুডেন্ট,
এখানে কোনো কার্যকারণ পাচ্ছ যে আমার নাম স্নেহা, আমার নাম স্নেহা হওয়ার জন্য আমি এই স্কুলের স্টুডেন্ট, এরকম তো বোঝাচ্ছে না। এখানে দুটো আলাদা আলাদা কথা, আমার নাম এই, আমি এই স্কুলে পড়ি, এখানে কার্যকারণ কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে তোমাকে যুক্ত করতে হবে সেন্টেন্সটা কিভাবে, অ্যান্ড অ্যাডেড দ্যাট, এই পুরো ফ্রেজটা তোমাকে জানতে হবে। আমি নেক্সট ক্লাসে ফ্রেজ ক্লজ নিয়ে আলোচনা করব, সেখানে খুব ভালো মতো বোঝাবো কোনগুলোকে ফ্রেজ বলে, কোনগুলোকে ক্লজ বলে, ফ্রেজ কি ক্লজ কি, তার বিস্তারিত ডিটেলস ক্লাস আমরা করব, তারপর আমরা তার উপরে প্র্যাকটিস করব। তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট হলো। আচ্ছা, এবার আইকে পরিবর্তন করতে হবে। তাহলে আই ফার্স্ট পার্সন মানে সি, মানে সি তো, তাহলে সি কে আমরা সি বসাবো, সি যেহেতু থার্ড পার্সন, তাহলে সি বসবে। আইটা কার জন্য এসছে, সি এর জন্য, তো এখানে আমরা সি বসিয়ে দিলাম, সি। আচ্ছা, তারপরে কি দেখতে পাচ্ছি, এম আছে, এম ইজার থাকলে আমরা ওয়াজ ওয়ার করি। এ স্টুডেন্ট যেমন আছে লিখলাম। অফ দি স্কুল যেমন আছে লিখলাম। কি করলাম এখানে, কিছুই করলাম না, আমরা জাস্ট অ্যান্ড অ্যাডেড দ্যাট এই ফ্রেজটা নিয়ে এসে এই পুরো অংশটাকে জুড়ে একটা পুরো সেন্টেন্স করে দিলাম। কতগুলো ওয়ার্ড আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 17 এতগুলো ওয়ার্ড। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্স করতে পারি। যদি কার্যকারণ থাকে আমরা অ্যাজ ইউজ করতে পারি, অথবা অ্যাজ ছাড়াও এর আরো কনজাংশন আছে, সেগুলো তোমাকে বুঝতে হবে সেন্টেন্সে কোথায় কি বসতে পারে। কারণ তুমি যেহেতু অ্যাডভান্স স্তরের জিনিসগুলো শিখছো, তাই তোমাকেও অনেকটা অ্যাডভান্স হতে হবে। আর অ্যাডভান্স হতে হলে পার্ট অফ স্পিচের প্রত্যেকটা অংশ খুব ভালো মতো ডিটেলস জানতে হবে। তাই একদম নাউন থেকে তোমাকে একদম শুরু করতে হবে। যে ক্লাসগুলো আমি পরপর করিয়েছি প্রত্যেকটা ক্লাস খুব ভালো মতো করো, দেখবে তুমি ইংলিশ তোমার কাছে কত সহজ লাগবে, তোমার প্রিয় সাবজেক্ট হয়ে যাবে ইংলিশ। তুমি হয়তো আগে ইংলিশ খুব একটা ভালো পারতে না বা বুঝতে না, তোমার কাছে প্রিয় সাবজেক্ট হয়ে যেতে পারে ইংলিশ। আর ইংলিশের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। দেখো পরের সেন্টেন্সটা দেখো, রাম সেইড টু দীপ, আই নো ইউ। রাম দীপকে বলেছে আই নো ইউ, আমি চিনি তোমাকে। তাহলে রাম দীপকে বলেছে আমি তোমাকে চিনি। এই সেন্টেন্সের কি বৈশিষ্ট্য দেখো, রাম এটা একটা কোন পার্সন, থার্ড পার্সন, দীপ কোন পার্সন, থার্ড পার্সন। তাহলে দুখানা যখন থার্ড পার্সন থাকবে তখন একটা সমস্যা দেখা যায়, কারণ রামের জন্য আমরা হি আনবো, দীপের জন্য হি আনবো, কোনটা কার জন্য আমাকে বুঝতে হবে। কারণ দীপের জন্য হি আনবো না হিম আনবো, কিন্তু তাও আমি কি করে বুঝবো কোনটা, কারণ দুজনই তো যেহেতু একই প্রোনাউনের আন্ডারে পড়ছে, দুজনই কিন্তু এখানে নাউন, প্রোনাউন কি বলছি, নাউনের, দুজনই কিন্তু সেম নাউন তো। তো যখন এরকম ইনভার্টেড কমার বাইরে যে স্পিচটা থাকবে, যেটাকে আমরা কি বলি রিপোর্টিং স্পিচ, তো রিপোর্টিং স্পিচে এরকম যখন দুটো একই স্তরের আমরা নাউন দেখতে পাবো, দুটো একই স্তরের যখন নাউন দেখতে পাবো, মানে থার্ড পার্সন দুটো নাউন একই দেখতে পাচ্ছি, দুটোই থার্ড পার্সন নাউন, তখন আমি কি করে করব। দেখো আমরা রাম যেমন আছে বসালাম, সেইড টুকে পরিবর্তন করে টোল্ড বসালাম। দীপ যেমন আছে দীপ লিখলাম, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসালাম। আই ফার্স্ট পার্সন কাকে ফলো করবে, রামকে ফলো করবে, তাই না, সাবজেক্টকে ফলো করবে। রামের পরিবর্তে আমি কি বসাবো, হি বসাবো, হি বসালাম। আচ্ছা, তারপরে দেখো নো আছে, নো কি, নো ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে আমরা সেকেন্ড ফর্ম করব, নিউ করলাম। ইউ হচ্ছে সেকেন্ড পার্সন কাকে ফলো করবো, অবজেক্টকে, দীপ, তাহলে দীপকে আমি ছেলে হিসেবে গণ্য করব, তাই তো। তো দীপের পরিবর্তে আমি এখানে কি বসাবো, হি বসাবো না কি বসাবো, হিম বসাবো। কেন আমি জানি, কেন হিম বসালাম, কমেন্ট করো। আগেরটাতে আমি বুঝিয়েছি, ভার্বে বলবো না আমি আর, তোমরা নিজেরা কমেন্ট করো। আচ্ছা, এবার এইখানে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রাম, এই যে ব্র্যাকেটে এখানে তোমাকে রাম কথাটা লিখতে হবে, মানে এই নাউনটাকে লিখতে হবে, কারণ এই হিটা কার জন্য এসেছে, হিটা তো রামের জন্য এসেছে, মানে এখানে হি তো এই রামের জন্য, তাই না, রামের জন্য যেহেতু এসে, তাই ব্র্যাকেটে আমাকে রাম লিখতে হবে। ঠিক আছে, তো এইভাবে তোমাকে করতে হবে। অথবা তোমার মনে হতে পারে না স্যার আমি এখানে রাম ঠাম কিছু লিখতে পারবো না, তাহলে তোমার এখানে লেখার দরকার নেই। তাহলে তোমায় কি পরিবর্তন করতে হবে, তখন তোমাকে হিমকে পরিবর্তন করতে হবে। হিমকে পরিবর্তন করে কি করতে হবে, হিমটা কার জন্য এসছে, দ্বীপের জন্য এসছে, এখানে দ্বীপ লিখে দিতে হবে ডাইরেক্ট। তাহলে এই দু রকম ভাবে কিন্তু তুমি এটা করতে পারো। আবার বলি কি কি ভাবে,
তুমি এখানে যে প্রোনাউনটা বসাবে সেটা যে নাউনের জন্য আসবে সেই নাউনটাকে ব্র্যাকেটে লিখতে হবে 1 নম্বর। যদি তোমার মনে হয় না আমি এভাবে করব না, তাহলে তোমাকে এটা লেখার দরকার নেই। তোমায় কি করতে হবে, এরপরে যে প্রোনাউনটা বসাবে সেটা কার জন্য এসছে তার নামটা ডাইরেক্ট বসিয়ে দিতে হবে। তো সেন্টেন্সটা হবে রাম টোল্ড দীপ দ্যাট হি নিউ দীপ, এরকমটা হতে পারে, অথবা রাম টোল্ড দীপ দ্যাট হি ব্র্যাকেটে রাম নিউ হিম। দুরকম ভাবে কিন্তু আমরা করতে পারি। আচ্ছা, পরের সেন্টেন্সটা এবার আমরা দেখব। দ্য ম্যান সেইড টু রিতম ইউ আর এ স্টুডেন্ট আর নট ইউ। এই সেন্টেন্সটাও কিন্তু দেখো ইনভার্টেড কমার মধ্যে রয়েছে এবং দুখানা অংশ রয়েছে, কিন্তু এই শেষের অংশটা দেখো আর নট ইউ, নও কি, এটাকে বলে ট্যাগ। এই ধরনের ছোট্ট অংশটাকে বলে ট্যাগ। তো এইরকম ট্যাগ যখন থাকবে এগুলোকে বাংলায় লেজুর বলে, লেজুরের মতো এখানে কাজ করছে। তো যখন ট্যাগ থাকবে তখন আমরা কি করে করব, দেখো ট্যাগে যদি এরকম নেগেটিভ থাকে এবং তোমাকে তখন বুঝতে হবে আর নট ইউ, নও কি তুমি, তার মানে কি এটা কিরকম সেন্স বোঝাচ্ছে, লাইনটার অর্থটা বোঝার চেষ্টা করি। দ্য ম্যান সেড টু দ্য রিতম, মানুষটি রিতমকে বললো ইউ আর এ স্টুডেন্ট, তুমি একজন স্টুডেন্ট, আর নট ইউ, নও কি, তার মানে সে একটা স্টুডেন্টই, কিন্তু নও কি এরকম কথা বলার মধ্যে দিয়ে কি বোঝাচ্ছে, তখন বলবো না 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 আমি স্টুডেন্ট। তার মানে কি লোকটা আশা করছে সে একজন স্টুডেন্ট, তাই তো সে স্টুডেন্ট কিনা জিজ্ঞাসা করছে। তো এখানে কিন্তু অ্যান্সারটা হ্যাঁ বাচক, অ্যাফিরমেটিভ। সেক্ষেত্রে আমরা দু রকম ভাবে করতে পারি, দেখো দু রকমই আমি তোমাদের সামনে এনেছি। প্রথম কিভাবে করতে পারি দেখো, দা ম্যান যেমন আছে বসিয়ে দেবো, সেইটকে পরিবর্তন করে আক্সড করব। কেন, যেহেতু এটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তাই আমরা আক্সড করব। রিতম অবজেক্ট যেমন আছে বসিয়ে দিলাম, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে আমরা ইফ বসাবো। কেন বসাবো সেটাও আমরা জানি, প্রশ্নবোধক সেন্টেন্সে যদি WH ওয়ার্ড দিয়ে শুরু না হয় তাহলে আমরা ইফ অথবা ওয়েদার ইউজ করতে পারি, আর যদি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে WH ওয়ার্ডটাই বসাতে হবে। তো এখানে আমি ইফ বসালাম। ইউ, ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন, কাকে ফলো করবে, অবজেক্টকে রিতম, রিতমের পরিবর্তে কি আনবো, হি আনবো, রিতম যেহেতু ছেলে হি আনলাম, আর পরিবর্তন করে ওয়াজ করলাম। আচ্ছা, এইখানে ব্যাপারটা বুঝতে হবে, ইউ আর এ স্টুডেন্ট, এইখানে তোমায় করতে হবে হি ওয়াজ নট এ স্টুডেন্ট, নট কথাটাকে অ্যাড করতে হবে, আর এ স্টুডেন্ট যেমন আছে তেমন বসাতে হবে। এই যে নট কথাটা তুমি ইউজ করলে তার সুবিধা কি, এই নট ইউজ করার জন্য তোমাকে লেজুর অংশটা লাস্টে বসাতে হবে না, বসাতে হবে কিভাবে বসাতে হবে দেখাচ্ছি তোমাকে, পুরোটাকে দেখে নাও। নট এ স্টুডেন্ট, এবার তুমি যেহেতু এখানে ফুল স্টপ আছে এই ফুল স্টপটা তুলে দিয়ে তুমি লিখবে অ্যান্ড অ্যাজিউমড দ্যাট, এই পুরো ফ্রেজটা ইউজ করতে হবে। অ্যান্ড অ্যাজিউমড দ্যাট মানে এবং ধরে নেওয়া হচ্ছে যে, তারপরে ইউ মানে কি সেকেন্ড পার্সন অবজেক্টকে ফলো করবে তাই আমি হি বসালাম, আর রয়েছে আমি যার থাকলে আমরা ওয়াজ ওয়ার বসাই, ওয়াজ বসালাম, যেহেতু হি সিঙ্গুলার তার সাথে ওয়াজ বসলো। অ্যাজিউম দ্যাট হি ওয়াজ দিয়ে ফুল স্টপ দেবো, পুরো সেন্টেন্সটা কারেক্ট হয়ে গেল। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়ালো, দ্য ম্যান আস্কড রিতম ইফ হি ওয়াজ নট এ স্টুডেন্ট অ্যান্ড অ্যাজিউমড দ্যাট হি ওয়াজ, এবং অ্যাজিউম করা হচ্ছে সে হয়। তো এইখানে নেগেটিভ অর্থটা আমি তুলে দিলাম, এখানে যেহেতু আমাদের নেগেটিভ সেন্স ছিল এটাকে আমি তুলে দিলাম কি করে, এইখানে নটটাকে আমি এইখানে তুলে নিয়ে চলে আসলাম। এই যে ওয়াজ নট, এই ওয়াজের পরে আমি এখানে ভার্বের পরে নট বসিয়ে দিলাম, এখানে আর নেগেটিভ করতে হলো না, এখানে তুই পজিটিভ করে দিলাম। এভাবে করা যায়। আর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটাও সহজ, তোমাকে সেখানে একটা বড় ফ্রেজ মনে রাখতে হবে, এই যে এক্সপেক্টিং দ্য অ্যান্সার ইন অ্যাফিরমেটিভ, এই পুরো ফ্রেজটা তোমাকে মনে রাখতে হবে, আর পুরো সেন্টেন্সটা যেমন নর্মাল তেমন করে দিতে হবে। মানে এক্সপেক্টিং মানে আশা করা যায়, দ্য অ্যান্সার ইজ অ্যাফিরমেটিভ, উত্তরটা মানে অ্যাফিরমেটিভই হবে, হ্যাঁ বাচকই হবে। এই পুরো ফ্রেজটাকে ইউজ করতে হবে। তারপর তুমি ন্যারেশনের সূত্র অনুযায়ী করবে, দ্য ম্যান আস্কড রিতম ইফ বসে দিলে হি বসালে ওয়াজকে তুমি ওয়াজ বসালে, কিন্তু এখানে নট বসিয়েছিলে এখানে নট বসাবে, এই ওয়াজ বলছে কি মানে আগেরটার মতনই, এখানে কিন্তু ওয়াজ বসিয়েছিলে এখানে ওয়াজ, মানে এখানে ওয়াজ নট বসিয়েছিলে এখানে শুধু ওয়াজই বসাবে, নট বসাবে না, কারণ এখানে তুমি তো এই ফ্রেজটা ইউজ করেছো, তাই ওয়াজ বসালে তারপর এ স্টুডেন্ট যেমন আছে বসিয়ে দিলে। এখানে তোমাকে কিন্তু এই অংশটা নিয়ে আর কিছু করতে হলো না। কেন করতে হলো না, এই লেজুরটা নিয়ে কেন করতে হলো না, কারণ তুমি এই বড় ফ্রেজটা ইউজ করেছো, এক্সপেক্টিং দ্য অ্যান্সার ইন অ্যাফিরমেটিভ। যদি অ্যান্সারটা নেগেটিভ আসতো, না বাচক আসতো, তাহলে তুমি করতে এক্সপেক্টিং দ্য অ্যান্সার ইন নেগেটিভ।
এই দুরকম ভাবে সেন্টেন্সটা করা যায়। অ্যাডভান্স স্তরের ন্যারেশন এর নাম। আচ্ছা, পরে দেখো নেক্সট সেন্টেন্স, দ্য স্টুডেন্ট সেইড টু দ্য টিচার। এই সেন্টেন্সে অনেক কিছু শেখার আছে। কি শেখার আছে? স্টুডেন্ট বলছে টিচারকে, স্যার প্লিজ অ্যালাউ মি অ্যান আর্লি লিভ, আমাকে দয়া করে অ্যালাউ করুন, আমি যাতে তাড়াতাড়ি চলে যেতে পারি। তো এইখানে দেখো এই যে স্যার কথাটা রয়েছে না, এখানে মানে টিচারের পরে আবার স্যার কথাটা দেওয়া হয়েছে। এই জন্য এই ধরনের সেন্টেন্সকে তুমি কিভাবে করবে, অ্যাড্রেসিং এই ওয়ার্ডটাকে ইউজ করতে হবে। অ্যাড্রেসিং যখন বয়সে বড় হবে, স্টুডেন্টের থেকে টিচার তো বয়সে বড়, সম্মানেও বড়, যখন বয়সে এবং সম্মানে বড় হবে তখন আমরা অ্যাড্রেসিং করব। আর যখন বয়সে এবং সম্মানে ছোট হবে তখন আমরা এই দেখো কলিং করব, কলিং। বুঝতে পেরেছো? পরের টাইমে আসছে, আগে এটা দেখিয়ে দিই। অ্যাড্রেসিং দ্য টিচার অ্যাজ স্যার, এইরকম ভাবে এই সেন্টেন্সটা করতে হয়। দ্য স্টুডেন্ট সেইড টু দ্য টিচার, এটাকে আমি লিখলাম অ্যাড্রেসিং দ্য টিচার। কাকে অ্যাড্রেসিং করা হচ্ছে? টিচারকে। কি বলে অ্যাড্রেস করা হচ্ছে? স্যার বলে, তাই লিখবো অ্যাজ স্যার। হলো। এবার আমরা কি করব, এই স্যার কথাটাকে কিন্তু কোটেশনের মধ্যে রাখতে হবে। দেখতে পেতে সিঙ্গেল কোটেশনে রাখতে হবে, দিয়ে নিচে একটা কমা দিতে হবে। দেওয়ার পর কি করব, এবার দেখো প্লিজ মানে দয়া করে। কে বলছে? স্টুডেন্টটা বলছে না দয়া করে, তার মানে স্টুডেন্টটা বলছে দয়া করে তাকে, কিছু একটা বলছে তাকে, মানে স্টুডেন্টকেই তো বলছে। তাহলে এখানে আমি লিখবো দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড হিম, তার মানে স্টুডেন্টটা রিকোয়েস্ট করছে হিম তাকে, তাকে মানে টিচারটাকে, তাহলে টিচারের জন্য হিম বসলো। আর যেহেতু রিকোয়েস্টটা কে করছে? স্টুডেন্ট করছে, তাই দ্য স্টুডেন্ট লিখবো। তাহলে দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড হিম। এই প্লিজটাকে আমরা পরিবর্তন করে এই এত বড় অংশটা আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে? কারণ প্লিজ কথাটার মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে স্টুডেন্টটা রিকোয়েস্ট করছে টিচারটাকে, তাই এই প্লিজকে পরিবর্তন করে লিখবো দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড হিম। টিচারের পরিবর্তে আমি হিম আনলাম, ছেলে হিসেবে ধরা হচ্ছে টিচারকে। আচ্ছা, তারপরে কি করব, এরপর দেখো এই যে অংশটার বাকি যে অংশটা পড়ে রইলো, এখানে ভার্ব কোনটা? অ্যালাউ। তুমি অ্যালাউকে এখানে গ্র্যান্ট ইউজ করতে পারো, একই অর্থ, অথবা অ্যালাউ ইউজ করতে পারো। এবং এই যে ওয়ার্ডটা তোমরা দেখতে পাচ্ছ তার আগে টু বসাতে হবে, তাই আমি লিখলাম টু গ্র্যান্ট, অথবা তুমি লিখতে পারো টু অ্যালাউ হবে। তারপরে মি মানে কাকে? স্টুডেন্টটাকে। তাহলে স্টুডেন্টের জন্য আমি কি বসাবো? ছেলে হিসেবে স্টুডেন্টকে ধরলে আমি হিম বসাবো, তার পরিবর্তে হিম বসালাম। আর এই হিমটা যেতে বুঝতে হবে তো কোন হিমটা কার জন্য। এখানে একটা হিম, এখানে একটা হিম, এই হিমটা তো টিচারের জন্য, আর এই হিমটা তো টিচারের জন্য না, স্টুডেন্টের জন্য। এই জন্য যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যা মেটানোর জন্য এখানে আমাকে স্টুডেন্ট বসাতে হবে, কারণ এই হিমটা হচ্ছে স্টুডেন্টের জন্য। তো যেটা আমি এর আগে দেখাচ্ছিলাম, তো স্টুডেন্ট বসাবো, তারপর যেমন আছে অ্যান আর্লি লিভ যা আছে বসিয়ে দেবো। অ্যাড্রেসিং দ্য টিচার অ্যাজ স্যার, দ্য স্টুডেন্ট রিকোয়েস্টেড হিম টু গ্র্যান্ট হিম ব্র্যাকেট স্টুডেন্ট অ্যান আর্লি লিভ। অ্যাডভান্স স্তরে ন্যারেশন চেঞ্জ এগুলো। আচ্ছা, তারপরে দেখো একই রকম এটার মতনই ঠিক সেম, এখানে কি আছে? টিচারটা স্টুডেন্টকে বলছে, এবং টিচার তো এখানে বয়সে বড়, স্টুডেন্ট ছোট, সেক্ষেত্রে এখানে কি সম্বোধন করছে? সন। এই ধরনের সেন্টেন্স কখন আমাকে দেখতে হবে? যখন এরকম ভাবে কোটেশনের ভেতরে যখন স্যার, সন, বস এরকম বিভিন্ন সম্বোধন করাবে, তখন কিন্তু আমরা অ্যাড্রেসিং, কলিং এই কথাটা আনবো। এখানে কিন্তু আমরা কলিং ইউজ করব, কারণ এখানে সম্মানে বড় হচ্ছে টিচার, স্টুডেন্টটা ছোট, বয়স এবং সম্মানে ছোট, তাই আমরা কলিং করব। কলিং দ্য স্টুডেন্ট অ্যাজ সন, যেমন আছে আগেরটার মধ্যে সেম, কলিং দ্য স্টুডেন্ট অ্যাজ সন। কারণ আগেরটা আমরা টিচার করেছিলাম, যেহেতু টিচারকে স্যার বলা হচ্ছে, এখানে স্টুডেন্টকে বলা হচ্ছে, তাই স্টুডেন্টকে এখানে অ্যাজ সন বসালাম। তারপর কমা এবং ইনভার্টেড কমা উঠে যাবে, উঠে গিয়ে এখানে আমি কি বসাবো? এখানে এই যে ডোন্ট বি আপসেট, তাহলে এখানে এই যে আপসেট কে হবে না? কে হবে না? স্টুডেন্ট হবে না। এই কথাটা কে বলছে? টিচার বলছে, তাই এখানে আমাকে আগেরটার মতন একই রকম দ্য টিচার অ্যাডভাইসড হিম এই অংশটা জুড়তে হবে। মানে বুঝতে পারছো? আগেরটার মতন এই যে প্লিজের পরিবর্তে এতটা অংশ জুড়েছো, এখানে তুমি এই ডোন্ট বি এই আপসেট হওয়ার পরিবর্তে তুমি এখানে এই অংশটা ইউজ করবে, দ্য টিচার অ্যাডভাইসড হিম, কারণ টিচারই অ্যাডভাইসড করছে। টিচার এই কথাটা অ্যাডভাইসড অর্থে বোঝায়, তাই অ্যাডভাইসড বসালাম। আর হিম কথাটা কেন বসালাম? হিম কার জন্য? ছেলেটার জন্য, মানে স্টুডেন্টের জন্য, তাই হিম বসালাম। তারপর কি করবো? যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই নট বসালাম, তারপরে টু বসালাম,
ভার্বের ফার্স্ট ফর্ম বি বসালাম, বি আপসেট যেমন আছে বসিয়ে দিলাম। ঠিক আছে, ক্লিয়ার সবার? তাহলে একই রকম, এটা এটা একই সেম। কলিং দ্য স্টুডেন্ট অ্যাজ সন, দ্য টিচার অ্যাডভাইসড হিম নট টু বি আপসেট। তো এইরকম ভাবে কিন্তু আমরা করতে পারি। তো এরপরে আর দুটো সেন্টেন্স আছে, ওই দুটো সেন্টেন্স আমরা দেখবো এবং একদম কমপ্লিট আমাদের অ্যাডভান্স স্তর শেখা হয়ে যাবে, আর ন্যারেশন নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সমস্তটাই জেনে রাখো, এবং আসবে তো ওই অংশগুলো যেগুলো আমি এর আগে করেছি, এগুলোও আসবে, কিন্তু এগুলো আমাদেরকে শিখতে হবে, শিখে রাখতে হবে। কিন্তু ওগুলোটা আমাকে ভালো করে, মানে আগের ক্লাসগুলো আমাদের খুব ভালো করে করতে হবে, তাহলে এইগুলো সহজ লাগবে। 9 নম্বর সেন্টেন্সটা এবার আমাদেরকে খুব ভালো মতো দেখতে হবে। 9, 10 আর দুটো হয়ে গেলে অ্যাডভান্স আমাদের কমপ্লিট। I said, সুমিত, why are you standing here? আমি সুমিতকে বললাম তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? দেখো এখানে সুমিত কিন্তু এই কমা ইনভার্টেড কমার ভেতরে রয়েছে, সুমিত দেখতে পেয়েছো? তো এই ধরনের যখন থাকবে, মানে একটা সম্বোধন করা হচ্ছে সুমিতকে যে তুমি কেন দাঁড়িয়ে আছো, তো এইখানে যে নাউনটা থাকবে এটাকে কিন্তু তোমাকে রিপোর্টিং ভার্বের অবজেক্ট বানিয়ে নিতে হবে। এটাই হচ্ছে এই সেন্টেন্সের বৈশিষ্ট্য। যখন এরকম ভাবে থাকবে আই সেইড বা কোনো একটা সেইড দিয়ে কমা দেওয়ার পর যাকে বলা হচ্ছে তার নামটা দিয়ে তারপর তাকে কি বলা হচ্ছে সেটা বলা হচ্ছে, তখন সেই নামটাকে আমরা কি করব, আমরা এই ইনভার্টেড কমার বাইরে নিয়ে এসে যেটা আমরা করি, মানে তখন সেই ভার্বটাকে আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট বানিয়ে নেব। রিপোর্টিং ভার্ব কি? সেইড, সেইডের অবজেক্ট হিসেবে আমরা ধরবো। তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে দেখো, আই যেমন আছে লিখবো, সেইডকে পরিবর্তন করব, আক্সড করব। কেন করব? কারণ প্রশ্নবোধক চিহ্ন আছে। আক্সড করলাম, সুমিত লিখে দেবো, দেখতে পেয়েছে সুমিতকে কিন্তু এখানেই আমাকে লিখে নিতে হবে। সুমিত, তারপরে ডাব্লিউএইচ ওয়ার্ডটা শুরু হচ্ছে, বোঝা গেল? আক্সড, সুমিত বসালাম, এবার ডাব্লিউএইচ ওয়ার্ডটা শুরু হচ্ছে। দিয়ে যেরকম রুলস, এখানে সাবজেক্টকে তুমি, তুমি তুমি ইউ সেকেন্ড পারসন, তার মানে সুমিতের কথা বলা হচ্ছে। সুমিতকে কিন্তু আমরা রিপোর্টিং ভার্বের অবজেক্ট বানিয়েছিলাম, তাই না? তাই রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে সুমিত কিন্তু এখানে অবজেক্ট। তো অবজেক্টের জন্য ইউ তো কার জন্য আছে? সেকেন্ড পারসন, তার মানে অবজেক্টকে সুমিত, সুমিতের জন্য হি বসবে, যেহেতু ভার্বের আগে বসছে হি। আর কে পরিবর্তন করে আমরা কি করব? ওয়াজ করব। হি ওয়াজ, আমরা জানি ডাব্লিউএইচ ওয়ার্ড যখন সেন্টেন্সের মিডিলে থাকবে তখন তারপরে যে সেন্টেন্সটা হবে সেটাকে আমাকে অ্যাজারটিভ রূপ দিতে হবে, মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফরম্যাটে কিন্তু বানাতে হবে। তাই আমরা এখানে সাবজেক্টকে খুঁজে এনে হি বসালাম, আর পরিবর্তন করে ওয়াজ হলো, কারণ এখানে আর ছিল ইউ ছিল বলে, কিন্তু এখানে তো হি আছে সিঙ্গুলার, তাই ওয়াজ হবে। স্ট্যান্ডিং, হেয়ার আছে, হেয়ার থাকলে কি হয়? দেয়ার হয়, ব্যাস। আই আস্কড সুমিত হোয়াই হি ওয়াজ স্ট্যান্ডিং দেয়ার, আর কিছু নেই এর মধ্যে, ব্যাস। এখানে বোঝানোর একটাই বিষয় ছিল, এই সুমিতকে তুমি টেনে এনে বাইরে বসিয়ে দাও, ঠিক আছে? মানে এই অবজেক্ট হিসেবে সুমিতকে এখানে কাজ করাতে হবে, এইটাই এখানে বোঝানোর ছিল যখন এই ধরনের সেন্টেন্স থাকবে। আচ্ছা, এবার লাস্ট সেন্টেন্স দেখো, হি সেইড টু মি, আর ইউ ইল? তুমি কি অসুস্থ? আই রিপ্লাইড নো, আমি উত্তর দিলাম না। এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছ ইনভার্টেড কমার মধ্যে একটা অংশ আছে, আবার ইনভার্টেড কমার বাইরে একটা অংশ আছে। এই পুরো সেন্টেন্সটাকে আমি কিভাবে করব? দেখো, হি সেইড টু মি, তাহলে হি যেমন আছে লিখলাম, সেইড টুকে পরিবর্তন করে আস্কড করলাম, মি যেমন আছে বসিয়ে দিলাম, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে ইফ বসালাম, কারণ জানি প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। ইউ সেকেন্ড পারসন, তার মানে মি কে ফলো করছে, তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম কি হবে? আই হবে। আর আছে অ্যামিজার, থাকলে ওয়াজ হয়, তাই আই এর সাথে ওয়াজ হবে। ইল যেমন আছে বসিয়ে দিলাম। তাহলে এটা নর্মাল আমরা ন্যারেশন যেভাবে করি সেভাবেই করলাম। এবার আমরা কি করব? আই রিপ্লাইড নো, আমি উত্তর দিলাম না। তাহলে এই যে আমি উত্তর দিলাম না, তাহলে এটাকে আমরা কি করবো? আই রিপ্লাইড দ্যাট, মানে আমি উত্তর দিলাম যে আই ওয়াজ নট, আমি নই। তো এইভাবে জিনিসটাকে করতে হবে। আই রিপ্লাইড নোটাকে তোমায় করতে হবে আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ নট, কারণ নো বোঝাচ্ছে, নো এর জন্য তুমি আনলে আই ওয়াজ নট, কারণ আমি যেহেতু বলছি। আর ওয়াজ কেন হবে? যেহেতু এটা পাস্ট টেন্সে রয়েছে, রিপ্লাইড তোমাকে বুঝিয়ে দিল পাস্ট টেন্স, তাই তোমাকে আয়ের সাথে পাস্ট টেন্সে কি বসবে? ওয়াজ বসবে, নোকে নট করে দাও। আর যেহেতু রিপ্লাই করা হয়েছিল তাই এটাকে রিপ্লাইড করা হলো, আর রিপ্লাইটা কে দিচ্ছে? আমি রিপ্লাই দিচ্ছি, আমি রিপ্লাই দিচ্ছি যে, তাই আই রিপ্লাইড দ্যাট আই ওয়াজ নট। তো এইভাবে করতে হবে। যখন এরকম সেন্টেন্স থাকবে তখন তোমাকে আলাদা একটা সেন্টেন্সের অংশ যখন জুড়বে তখন সেইটা সেন্স অনুযায়ী এভাবে করতে হবে। সেগুলো তোমরা প্র্যাকটিস করবে, আরো অনেক প্র্যাকটিস করবে, করতে করতে বুঝে যাবে। আশা করি আমরা ন্যারেশনের যে কথাটা দিয়েছিলাম প্রত্যেকটা ক্লাস খুব ভালো মতো করেছি, ভয়েস চেঞ্জ প্রত্যেকটা ক্লাস খুব ভালো মতো হয়েছে, পার্ট অফ স্পিচের পরপর ক্লাসগুলো খুব ভালো মতো হয়েছে।
তোমরা যারা সিরিয়াস নিজের কেরিয়ার সম্বন্ধে, কারণ ইংলিশের গুরুত্ব কিন্তু অসীম, তোমরা যারা ভীষণ সিরিয়াস, ক্লাসগুলো পরপর করো। আমি আগামীতে আরো ক্লাস নিয়ে আসবো, একদম ইংলিশে একদম বিস্তারিতভাবে, খুব সুন্দরভাবে, ছোট ছোটভাবে, খুব ভালো মতো নিয়ে আসবো। এটা আমি কথা দিচ্ছি, তোমরা শুধু আমাকে একটু সাপোর্ট করো। কারণ ইউটিউবে এরকম ক্লাস খুব কম আছে আমি যেভাবে নিয়ে আসছি। কারণ ভালো ভালো কন্টেন্ট তোমরা দেখবে হিন্দি ক্লাসগুলোতে আছে, যারা হিন্দিতে বিভিন্ন চ্যানেল রয়েছে তারা কিন্তু ইংলিশ খুব সুন্দরভাবে করায়, কিন্তু বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য যারা বাংলাতে ভালো বোঝে। তো সেই জন্য আমি যেহেতু ইংলিশটা শিখতে পারছি, বাংলায় কেউ বললে আমি খুব ভালো মতো শিখতে পারছি, তো আমি বাংলায় বলবো তোমরা খুব ভালো মতো শিখবে। এখানে এরকম কি ব্যাপার আছে ইংলিশটা আমাকে ইংলিশে শেখাতে হবে বা হিন্দিতে শেখাতে হবে বা তামিল ভাষায় শেখাতে হবে? আমার ইংলিশটা শেখা নিয়ে কথা, ঠিক আছে? তো এইভাবে ওভারঅল ইংলিশটাকে নিজেকে একদম স্ট্রং বানিয়ে ফেলো, একদম ওভারঅল স্ট্রং বানাও। পরপর ক্লাসগুলো সব দেখো, আমাকে একটু সাপোর্ট করো, একটু শেয়ার করো সবাইকে, সবাই ক্লাসগুলো দেখুক, আমি আরও যাতে এনার্জির সাথে আরও ক্লাসগুলো নিয়ে আসতে পারি। একদম নিখুঁতভাবে একদম ইংলিশটা পুরো সমস্তটা খুব ভালো মতো পুরো ইউটিউবে আমি নিয়ে আসবো। বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের কোনো সমস্যা হবে না ইংলিশের জন্য। আর ইংলিশটা ভালো করে শিখতে পারলে তোমার কর্মজগতে ভীষণ সুবিধা। তোমাকে তো কর্ম করতে হবে, সেটা তুমি সরকারি চাকরি করো বা বেসরকারি চাকরি করো অথবা বিজনেস করো, সমস্ত ক্ষেত্রেই তো ইংলিশের প্রয়োজন রয়েছে। তুমি সরকারি চাকরি করতে গেলে তোমার ইংলিশের খুব গুরুত্ব, তুমি বেসরকারি কোম্পানিতে ইন্টারভিউ দেবে, সেখানেও ইংলিশের ভীষণ গুরুত্ব, অথবা তুমি কোনো বিজনেস করবে সেখানেও তুমি ইংলিশে কিছু কথা বা বিভিন্ন মানুষের সাথে কথা বলার ক্ষেত্রে ইংলিশ ওয়ার্ড ইউজ করছো, গ্রামাটিক্যালি কারেক্ট সমস্ত কিছু হচ্ছে, তুমি সেখানেও তুমি সাকসেস পাবে। ইংলিশের ভীষণ গুরুত্ব। আর আগামী দিনে তুমি স্পোকেন ইংলিশে কথা বলবে, সেগুলোর জন্য কি প্রয়োজন? সেগুলোর জন্য সবার আগে প্রয়োজন ডিটেলসে একদম ক্লাসগুলো সব করা একদম ইংলিশে। কারণ ওগুলো যখন তুমি একদম টেন্স, ন্যারেশন, ভয়েস, একদম পার্ট অফ স্পিচ সমস্তটা করে নেবে, তখন তুমি স্পোকেন ইংলিশের জন্য নিজেকে তৈরি করবে। অনেকে আছে আগে থেকে স্পোকেন ইংলিশ শিখবো, আমাদের বেস ঠিক নেই, টেন্স ঠিক নেই, আমাদের পার্ট অফ স্পিচ ঠিক নেই, আমাদের গ্রামার ঠিক নেই, আমরা ন্যারেশন ভয়েস ঠিকঠাক পারি না, আমরা স্পোকেনে কথা বলার জন্য আগেই আগ্রহী হচ্ছি। আগে আমরা ডিটেলসে জিনিসগুলো সমস্ত বুঝে নিই, আগে করে নিই, তারপরে এই জায়গাটা যখন স্ট্রং হয়ে যাবে তখন ওগুলো চুটকিতে তোমার সব হয়ে যাবে। কারণ তখন তো তুমি বুঝে যাবে কোথায় ওয়াজ বসছে, কোথায় ইস, কোথায় অ্যাম, কোথায় আর, কেন বসছে, সমস্তটা জানো। তখন তোমার স্পোকেনটা খুব তাড়াতাড়ি হবে, তুমি লিখতেও পারবে খুব সুন্দরভাবে, তুমি বলতেও পারবে খুব সুন্দরভাবে। ক্লাসগুলো পরপর করো। সবাই ভালো থেকো, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে।